আশা করি সকলেই ভালো আছো। এর আগে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম অকারান্ত পুংলিঙ্গ শব্দ রাম বা নর সম্বন্ধে। সেখানে দুটো পোস্টে প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তির যে রূপসিদ্ধি আমি সেটা আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ইকারান্ত পুংলিঙ্গ শব্দ মুনি। ইকারান্ত পুংলিঙ্গ শব্দ মুনি তোমরা জানো, মুনি শব্দের রূপ জানো, কিন্তু কিভাবে গঠিত হয় সেটা হয়তো অনেকেরই ঠিক মতো জানা নেই। তাই আমরা আজকে এই বিষয়টি আলোচনা করব। যে সূত্রগুলো এই মুনি শব্দের বিভিন্ন রূপ গঠনের ক্ষেত্রে প্রয়োজন হবে সেগুলো আমি একটু বলে দিচ্ছি সংক্ষেপে, পরে তার অর্থগুলো বলবো। যসিচ হ্রস্বস্য গুণাহ শেষ ঘ্যাসখি আঙনাস্ত্রিয়াম ঘের নীতি নসিংহশ্চ অচ্চ ঘে। এই কয়েকটা সূত্র আমাদের এই মুনি শব্দ বিভিন্ন পদ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র। এরপরে আগের যে আমরা রাম শব্দের বিভিন্ন রূপ গঠন করেছি সেখানে যে সূত্রগুলো আমরা দেখেছি সেই সূত্রগুলো কিন্তু এখানে প্রয়োজন হবে। যেমন ধরো অর্থগত ধাতুর অপরাত্যয় প্রাতিপদিকম জ্ঞাত প্রাতিপদিকা সৌজসমৌট ইত্যাদি প্রত্যয় পরশ্চ সুপহ বিভক্তিশ্চ তান্যেকবচন দ্বিবচন বহুবচনান্যেকশঃ। তারপরে দেকয় দ্বিবচনৈক বচনে বহুষু বহুবচনম প্রথময়ঃ পূর্ব সবর্ণঃ চু টু লসকপতদ্ধিতে সসজুষোরুঃ খড়বসনের বিসর্জনীয় ইকোয়নচি এচয় বায়াব প্রথময়ঃ পূর্ব সবর্ণঃ অমি পূর্বঃ তস্মাৎ ছসো নহ পুংসি অটকুপ্পাং নুম ব্যবায়েপি হর্ষনদ্যাপনুট। এখানে অটকুপ্পাং নুম ব্যবায়েপি সূত্রটা নাও লাগতে পারে, অন্য বাকি সূত্রগুলো তোমাদের লাগবে। যাই হোক, এই সূত্রগুলোর অর্থ তো আগে দেওয়া আছে, তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা আবার নতুন করে একটু দেখে নিও, তাতে মুনি শব্দের রূপ বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। আর যেখানে দেখো মুনি শব্দের যে প্রথম যে কয়েকটা রূপ, মানে ধরো প্রথমা বিভক্তির যে তোমার এক বচন দ্বিবচন, তারপরে দ্বিতীয়ার এক বচন দ্বিবচন, এখানে রূপ গঠনের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আগের মতো যেরকম মুনি মুনিহি, হ্যাঁ মুনিহি মুনি মুনয়ঃ মুনি মুনি মুনিন, তাই তো? এই ছটা রূপের ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। তোমরা একটুখানি খেয়াল করলে চলবে, দেখবে যেরকম ধরো মুনি মুনিহি, তাই তো? এর মুনি শব্দের প্রথমার এক বচনের রূপ হচ্ছে মুনিহি। তোমরা আগে যে সূত্রগুলো পড়েছো, যেরকম ধরো প্রাতিপদিক সঙ্গে আগে করতে হবে অর্থগত ধাতুর অপরাত্যয় প্রাতিপদিকম, হ্যাঁ ইত্যনেন সূত্রেণ মুনি শব্দস্য প্রাতিপদিক সংজ্ঞা। এটা তোমরা বললে। তারপরে এরপরে কি হবে, যে প্রাতিপদিকের পরে কি হয়, সৌজসমৌট ইত্যাদি যুক্ত হয়। এগুলোকে বলা হয় কি প্রত্যয়, তাই তো? যেগুলো প্রত্যয় বলে, বিভক্তিও বলে। আর এই প্রত্যয়গুলো পরে যুক্ত হয়, যার ফলে জ্ঞাপ প্রাতিপদিকার সৌজসমৌট প্রত্যয় পরশ্চ। হ্যাঁ, তাহলে এই সূত্রগুলির দ্বারা কি হবে, তাহলে এই যে প্রাতিপদিক রূপ যে মুনি, তার উত্তর সুবিভক্তি বসবে। এবার সুবিভক্তির যে সূত্র সেটা সুপহ বিভক্তিশ্চ। তাহলে এই দুটো সূত্র দ্বারা কি হবে, সুপে বিভক্তি সংজ্ঞা হলো। আবার এই যে প্রথমে ধরে এক বচন দ্বিবচন বহুবচন, এইগুলো কি হয়, মানে ত্রিক যেটাকে বলে, তিনটি করে ক্রমশ এক বচন দ্বিবচন এবং বহুবচন সংজ্ঞা হয়। ধর একটা সূত্র করা হয়েছিল যে তান্যেকবচন দ্বিবচন বহুবচনান্যেকশঃ। এইভাবে তাহলে এই সূত্র দ্বারা কি হলো, সূত্রের যে তিনটি করে যে বচন, এক বচন দ্বিবচন বহুবচন, মানে প্রথম থেকে সপ্তমী পর্যন্ত, এগুলো ক্রমশ এক বচন দ্বিবচন এবং বহুবচন সংজ্ঞা হয়। কেমন?
তারপরে দ্বে কয়ের দ্বিবচন ঐক বচনে একত্ব সংখ্যা বোঝালে এক বচন, দ্বিত্ব সংখ্যা বোঝালে দ্বিবচন হয়। তারপরে কি বলতে হবে, যে এইভাবে আমরা দেখলাম যে এখানে প্রথমা এক বচনে সুবিভক্তি হলো। তারপরে সুয়ের উকার ইত হবে উপদেশে অজনুনাসিক ইত সূত্র দ্বারা। তারপরে যেটা থাকলো তস্য লোপঃ সূত্র দ্বারা তার লোপ হবে। তাহলে থাকলো মুনিস। এবার মুনিসের যে দন্তস্য তার জায়গায় রু আদেশ হবে সদুষ রু, এই সূত্র দ্বারা দন্তস্য স্থানে রু আদেশ হবে। তারপরে উকার ইত লোপ হবে, থাকবে মুনির যেহেতু অবসান সঙ্গ কর, কাজে বিরাম অবসানম এই সূত্র দ্বারা রয়ের অবসান সংজ্ঞা, এবং খরব সাময়ের বিসর্জনীয় এই সূত্র দ্বারা বিসর্গ আদেশে মুনিহি এই রূপটি সিদ্ধ হলো। এটা আমরা বুঝতে পারলাম। এবার পরে আমাদের যেটা আছে প্রথমার দ্বিবচন এবং দ্বিতীয়ার দ্বিবচন, দুটোতেই রূপ হয় মুনি, ময়হস্য দন্তনয় দীর্ঘই। কিন্তু পার্থক্য আছে, প্রথমটাতে মানে প্রথমার দ্বিবচনে ঔ হয় এবং দ্বিতীয়ার দ্বিবচনে ঔট হয়। তো ঔটের যে টয় হসন্ত সেটাকে আমরা হলন্তর সূত্র দ্বারা ইট এবং তস্য লোপ সূত্র দ্বারা লোপ করব, বাদ বাকি রূপ একই রকম হবে। তাহলে এটা মুনি শব্দের প্রথমা এবং দ্বিতীয়ার দ্বিবচনের রূপ। আগের মতোই ওই অর্থবোধ ধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম ইত্যাদি সূত্র দ্বারা এখানে কি হবে, যে মুনি শব্দের উত্তর পুংলিঙ্গে প্রথমা দ্বিবচনে কি ঔ বিভক্তি। কেমন? আচ্ছা, এবার তোমাদের মনে আছে যে আমাদের একটা সূত্র আছে প্রথময় পূর্ব সবর্ণ। প্রথময় পূর্ব সবর্ণ, এই সূত্র দ্বারা কি হবে, যে প্রথময় তার মানে প্রথমা এবং দ্বিতীয় বিভক্তির যে রূপগুলো সেখানে পূর্ব সবর্ণ একাদেশ হবে। এখানে মুনি ইকার পূর্ব সবর্ণ দীর্ঘ, মানে পূর্ব সবর্ণ দীর্ঘ হবে। যেরকম রাম হয়ে গেছিল কি রামও হয়েছিল অন্যরকম ভাবে, কিন্তু এখানে প্রথময় পূর্ব সবর্ণ এই সূত্র দ্বারা এটা দীর্ঘ আদেশ হয়ে যাবে মুনি ময়হস্য দন্তনয় দীর্ঘই। কেমন? তাহলে এইভাবে দ্বিতীয় বিভক্তির যে মুনি সেটাও তোমরা তৈরি করতে পারবে। এরপরে দ্বিতীয়ার এক বচন যে মুনিম, সেটাও আমাদের কিন্তু ওই রামমের মতোই হবে। কিরকম? তাহলে মুনিম এটা হচ্ছে মুনি শব্দের দ্বিতীয়ার এক বচনের রূপ। দ্বিতীয়ার এক বচনের চিহ্ন হচ্ছে অম, তাহলে মুনি অম। অর্থগত ধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম এই সূত্র দ্বারা প্রাতিপদিক সংজ্ঞা। তারপরে ন্যাপ প্রাতিপদিকা শৌচ সমৌট প্রত্যয় পরশ্চ সুপ ইত্যাদি সূত্র দ্বারা এখানে দ্বিতীয় এক বচনে অম প্রত্যয়। কেমন? তারপর দেখো অম পরে থাকায় কি হয়, যে এখানে অমি পরে মানে অম যদি পরে থাকে তাহলে পূর্ব এবং পর এই দুটো বর্ণ মিলে পূর্বরূপ একাদেশ হয়। তাহলে আগের যে ইকার মুনি শব্দের ইকার এবং পরের যে অমের এই দুটো মিলে হয়ে গেল ইকার, তাহলে হয়ে গেল মুনিম। এখানে বুঝতে কোনো অসুবিধা নেই। এবার দ্বিতীয় দ্বিবচনে মুনি, যেটা আমি একটু আগে বললাম সেটাও তোমরা দেখে নিয়েছো। এইবার প্রথমার যে বহুবচন সেখানে একটু অন্যরকম ক্রিয়া আছে, এবং এখান থেকে কিন্তু আজকে আমাদের পড়াটা শুরু। সূত্র হচ্ছে যসিচ, বর্গীয় দন্তস্য হ্রস্বী যসিচ। এর মানে কি, যে যশ পরে থাকলে, যশ মানে সু যশ, প্রথমার বহুবচনের বিভক্তি, যশ পরে থাকলে হ্রস্ব স্বরান্ত অঙ্গের গুণ হয়। অঙ্গ কাকে বলে তোমরা আগে জেনেছ, যে যস্মাৎ প্রত্যয় বিধি তদাদি প্রত্যয়ে অঙ্গম। যার পরে প্রত্যয়ের বিধান করা হয় সেই প্রত্যয়ের আদিভূত যে মানে শব্দ স্বরূপ, তার মানে যার উত্তর বা যার পরে প্রত্যয়ের বিধান করা হয়
তার আগের যে শব্দটা সেই শব্দটাই হচ্ছে অঙ্গ। তাহলে অঙ্গের কি হয়? গুণ হয়। হ্রস্ব স্বরান্ত, তাহলে গুণ কিন্তু হ্রস্বেরই হয়। হ্যাঁ, তাহলে এখানে হ্রস্বস্বরের গুণ হবে। গুণ যদি হয় তাহলে কি হবে? ইকারের স্থানে একার এবং উকারের স্থানে ওকার হবে। তাহলে এখানে দেখো, তাহলে হ্রস্ব স্বরান্ত অঙ্গ, তার মানে অকারান্ত, ইকারান্ত, উকারান্ত এবং ঋকারান্ত। গুণ যদি হয় তাহলে ইকারান্তের স্থানে একার হবে। তাহলে মুনি শব্দ হচ্ছে ইকারান্ত, যার ফলে এখানে গুণ হবে যশ বিভক্তি পরে থাকলে গুণ হয়ে কি হবে? এ মনে হয়ে যাবে। তাহলে মুনি যশ আমরা বললাম। তাহলে এখানেও আগের মতোই তোমরা বলবে যে এটা কিন্তু প্রথমার বহুবচনের রূপ। তাহলে মুনয়ঃ মুনি শব্দস্য প্রথমা বহুবচনস্য রূপম। তারপরে মুনি যশ অর্থগত ধাতুর অপরাত্যয় প্রাতিপদিকম। আগে যে সূত্রগুলো তোমরা দেখেছো সেই সূত্রগুলির দ্বারাই এটা যেহেতু বহুবচন তাই শেষে বহুষু বহুবচনম। তারপরে ইত্যেত এই সূত্রই পুংলিঙ্গে প্রথমা বহুবচন, প্রথমানত এটা হবে, প্রথমা বহুবচনে কি হবে? যশ বিভক্তি। তাহলে যশ বিভক্তি, তাহলে পরের স্টেপ কি হবে? এই পরের স্টেপ হবে এই যে বর্গীয় জ দন্তস্য হসন্ত তোমরা পড়েছো চু টু প্রত্যয়ের আদিতে, তার উপদেশের আদিতে যে চ বর্গের বর্ণ এবং ট বর্গের বর্ণ তার ইট সংজ্ঞা হয় এবং তস্য লোপঃ সূত্র দ্বারা তার লোপ হয়। তাহলে চু টু এই সূত্র দ্বারা যশের যে বর্গীয় জ, তার বর্গীয় জ হসন্ত, সেটা ইথ হলো এবং লোপ হলো। যা আরেকটা দেখো, এই যে যশের যে দন্তস্বয় হসন্ত, এটাও হলন্তম সূত্র দ্বারা ইট সংজ্ঞা হওয়ার প্রসঙ্গ আসে, কিন্তু পাণিনি একটা সূত্র করেছেন ন বিভক্ত তুস্মাহা, অর্থাৎ বিভক্তিতে ত বর্গের বর্ণ ত থ দ ধ দন্তন্য দন্তস্ব এবং ম তার ইত হবে না, যার ফলে এখানে দন্তস্ব ইত্ত নিষেধ করা হলো। তাহলে থাকলো অস। এরপরে আমরা এখন যে সূত্রটা করলাম যসিচ, তাহলে যসিচ এই সূত্র দ্বারা কি হবে? যে ইকারান্ত যে মুনি শব্দ, সেই ইকারের গুণ হয়ে যাবে একার। তাহলে হবে মনে অস। কেমন? তারপর দেখো মনে অস, অসের অ স্বরবর্ণ পরে আছে, তাহলে অচি পরে, আগে একার আছে, তখন আমাদের এচয় বায়াবহ এই সূত্রটি এখানে প্রযোজ্য হবে। এচয় বায়াবহ সূত্র দ্বারা আমরা কি করেছি? যে অচি পরে, হ্যাঁ, এচহ ক্রমশ অয় অব আয় আপ ইত্যেতাহ আদেশাহ ভবন্তি। তাই তো? এখানে যেহেতু একার আছে, একারের স্থানে কি আদেশ হয়? অয় আদেশ হয়। তাহলে হয়ে গেল মুনয়। হ্যাঁ, মুন, তারপরে অয়, মুনয়, তারপরে অস। এবার দেখো অন্তঃস্থ হসন্ত, এখানে কোনো স্বরবর্ণ নেই, যার ফলে পরবর্তী যে শব্দ আছে তার প্রথম অক্ষরের সঙ্গে যুক্ত হবে, তাহলে হয়ে যাবে মুনয়স। হ্যাঁ, তাহলে অজ্জিনং পরেণ সংযোজ্যম, তোমরা এই ন্যায়টা পড়েছ। তাহলে এই অজ্জিনং পরেণ সংযোজ্যম এই সূত্র দ্বারা পূর্ব আর পর এই উভয়ের সংযোগে হলো মুনয়স। তারপরে দন্তস স্থানে সজু সরু সূত্র দ্বারা রু আদেশ হবে, রুয়ের উকারিত এবং লোপ হবে, থাকে মুনয়র। এই রয়ের অবসান সংজ্ঞা হবে এবং খরবস্থানের বিসর্জনীয় হবে, এই সূত্র দ্বারা বিসর্গ আদেশে রূপ হবে মুনয়। এইভাবে তোমরা প্রথমার যে বহুবচন মুনয় তার রূপসিদ্ধিটা এইভাবে তোমরা করবে। কেমন? আচ্ছা, তারপরে দেখো এরকম ভাবে হরি শব্দ বা কবি শব্দ যা যা আছে একই রকম হরয় কবয় এইরকম ভাবে হবে। তোমরা দেখে নিও তাহলে। আচ্ছা, নেক্সট যেটা আসবে আমাদের সেটা হচ্ছে সম্বোধনে যে এক বচন, সম্বোধনে এক বচনের রূপ হয় মুনে ময়ডস্য দন্ত নয়িকার। তার একটা সূত্র আছে ভাস্বস্য গুণঃ। ভাস্বস্য গুণঃ এর মানে হচ্ছে সম্বুদ্ধ ভাস্বস্য গুণঃ, তার মানে সম্বুদ্ধি পরে থাকলে স্বরান্ত শব্দের অঙ্গের গুণ হয়।
সম্বুদ্ধি কাকে বলে? সম্বোধনের এক বচনকে বলা হয় সম্বুদ্ধি। এক বচনং সম্বুদ্ধি। তাহলে গুণ হলে আগের মতো ইকার স্থানে ইকার হবে। কেমন? তাহলে এবার ধরো মুনি শব্দের সম্বোধনের যে এক বচন সেটা হচ্ছে মুনি। কেমন? তাহলে মুনি সু, তারপরে মুনি দন্তস্বয় হসন্ত, তাহলে উকারিত লোক হলো। তারপরে কি হলো? হস্যস্য গুণঃ। এই সূত্র দ্বারা মুনি শব্দের যে ইকার তার জায়গায় গুণাদেশ হয়ে গেল মুনে, একার আদেশে মুনে হয়ে গেল। তারপরে দন্তস্বয় হসন্ত। আচ্ছা, এবার তাহলে দন্তস্বয় হসন্ত থেকে মুনের সঙ্গে যুক্ত হবে না আলাদা হবে? যদি যুক্ত হয় তাহলে তো মুনে হয়ে যাবে, কিন্তু তা হবে না। তখন একটা সূত্র আছে যে এং হস্যাৎ সম্বুদ্ধে। এং হস্যাৎ সম্বুদ্ধে, তার মানে যে সম্বুদ্ধিতে যে একারের পরে যখন তোমার ওই দন্তস্ব থাকবে, হ্যাঁ, মানে আলাদা একটা স্বর থাকবে, সেটা লুপ্ত হয়ে যাবে। তাহলে এং হস্যাৎ সম্বুদ্ধে এই সূত্র দ্বারা দন্তস্ব লোপে মুনে এই পদটি সিদ্ধ হলো। কেমন? আচ্ছা, তারপরে দেখো দ্বিতীয় দ্বিবচন মুনি, তোমরা দেখেছো, এটা আমাদের দরকার নেই। তারপরে দ্বিতীয়ার যে বহুবচন, দ্বিতীয়ার বহুবচন হচ্ছে মুনিন। ময়হস্য দন্তনে দীর্ঘই দন্তন্বয় হসন্ত, মুনিন। আমরা রামান নরান এগুলো পেয়েছি, এটা পেলাম মুনিন। তাহলে মুনিন হচ্ছে মুনি শব্দের প্রথমার দ্বিতীয়ার বহুবচনের রূপ, তাই তো? মুনিটি প্রাতিপদিকস্য দ্বিতীয় বহুবচনস্য রূপম। তাহলে এখানে মুনি দ্বিতীয় বহুবচনের বিভক্তি কি? সস, তালবর্ষ দন্তস্য হসন্ত। তাহলে মুনি সস। এখানে আগের মতোই অর্থগত ধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম, প্রাতিপদিকার সৌজসমৌট প্রত্যয় পরশ্চ সুপহ বিভক্তিশ্চ, হ্যাঁ, ইত্যাদি সূত্র দ্বারা কি হবে? যে দ্বিতীয় বহুবচনে মুনি শব্দের উত্তর সস প্রত্যয় বা সস বিভক্তি। আচ্ছা, এবার পরের স্টেজ কি হবে? মুনি তারপরে হচ্ছে ওই যে তালবস্য আর দন্তস্বয় হসন্ত সস প্রত্যয়, তার আদি যে তালবস্য হসন্ত, তালবস্য হসন্ত, সেটা লসক পতদ্ধিতে সূত্র দ্বারা ইট হবে। লসক পতদ্ধিতে সূত্রের মানে তোমরা আগে জেনেছো, তবু আরেকবার বলি যে অতদ্ধিত প্রত্যয়ের আদিতে স্থিত ল তালবস্য ক বর্গের বর্ণ সেগুলো ইট হয়। তাহলে এখানে যেহেতু তালবস্য আছে, যার লসক পতদ্ধিতে সূত্র দ্বারা এর ইট সংজ্ঞা হলো, এবং তস্য লোপহ সূত্র দ্বারা তার লোপ হলো, থাকলো অস। এবার এই যে দন্তস্ব হসন্ত ন বিভক্ত তুস্মাহা, আমরা আগে দেখেছি, এই সূত্র দ্বারা তার ইত্য নিষেধ হলো, ফলে অসই থাকলো। এবার দেখো আমাদের আরেকটা সূত্র, যেটা আমরা রামান শব্দেও আমরা পড়েছি, যে প্রথময় পূর্ব সবর্ণ, প্রথময় পূর্ব সবর্ণ, এই সূত্র দ্বারা তাহলে প্রথম যে প্রথমা দ্বিতীয় বিভক্তি, সেগুলো কি হয়? পূর্ব সবর্ণ দীর্ঘ আদেশ একাদেশ হচ্ছে। এখানে মুনি শব্দের যে ইকার তার জায়গায় কি হবে? সবর্ণ দীর্ঘ একাদেশ হবে। তা ইকারের দীর্ঘ হলো কি? দীর্ঘ ইকার। তাহলে হয়ে গেল মুনি, মুনিস, তাই তো? তাহলে হস্যই আর অমিলে হয়ে গেল দীর্ঘ ইকার, হলো মুনিস। হ্যাঁ, তাহলে এই মুনিসে কি দন্তস্বয় হসন্তটা বিসর্গ হবে? তখন হচ্ছে না। একটা সূত্র আছে, তোমরা রামানের ক্ষেত্রে পড়েছো, তস্মাৎ ছস নহ পুংসি। তার মানে এই যে সবর্ণ দীর্ঘ আদেশের পর, পূর্ব সবর্ণ দীর্ঘ আদেশের পর কি হবে? পুংলিঙ্গে এই যে দন্তস্ব যেটা আছে, মানে সবর্ণ দীর্ঘ আদেশের পর যে দন্তস্ব, সেই দন্তস্বর জায়গায় দন্তন্য হবে, ন আদেশ হবে। সেটা কিন্তু পুংলিঙ্গে, অন্য কোনো লিঙ্গে না। ক্লিবলিঙ্গে বা স্ত্রীলিঙ্গে হবে না। কেবলমাত্র পুংলিঙ্গ শব্দের ক্ষেত্রেই সবর্ণ দীর্ঘ আদেশের পর কি হয়? ওই দন্তস্ব স্থানে দন্তন্য আদেশ হয়। এইভাবে কি হলো? দন্তস্ব স্থানে দন্তন্য আদেশ হয়ে গেল মুনিন।
ময়ূরস্য দন্তনে দীর্ঘই দন্তনে হস্য। তাহলে এটা আশা করি তোমাদের ভুল হবে না। আচ্ছা, নেক্সট শব্দ হচ্ছে যে আমাদের একটা সংজ্ঞা সূত্র এখানে দেওয়া আছে যে শেষ ঘ সখী, শেষ ঘ সখী। তাহলে শেষ ঘি অসখী। তাহলে ঘি হচ্ছে একটা সংজ্ঞা, কেমন? হ্যাঁ, তোমাদের হয়তো হাসি পেতে ঘি আবার সংজ্ঞা হয় না। ঘি একটা সংজ্ঞা, এটা পাণিনি ব্যাকরণের একটা সংজ্ঞা। তাহলে সখী শব্দ বাদ দিয়ে তারপরে নদী সংজ্ঞক ভিন্ন। তাহলে সখী শব্দ ভিন্ন, নদী সংজ্ঞক শব্দ ভিন্ন, অন্য যে সমস্ত ইকারান্ত এবং উকারান্ত শব্দ আছে তাদের ঘি সংজ্ঞা হয়। তাহলে সখী শব্দ বাদ দিয়ে অন্য যে নদী সংজ্ঞক শব্দ সেটাও বাদ দিতে হবে, এবং ইকারান্ত উকারান্ত যে শব্দ আছে তাদের ঘি সংজ্ঞা হয়। তা দেখো এখানে আমাদের যে ঘি সংজ্ঞক শব্দ, তাহলে মুনি শব্দটা ঘি সংজ্ঞক শব্দ হবে। এরকম হরি, কবি, ঋষি, তারপরে সাধু, ভানু, বিষ্ণু, এগুলো ঘি সংজ্ঞক। তো যাই হোক, তাহলে আমাদের যেটা হলো যে সখী বাদ দিয়ে, নদী সংজ্ঞক শব্দ বাদ দিয়ে অন্য যে ইকারান্ত এবং উকারান্ত শব্দ আছে তাদের ঘি সংজ্ঞা হয়। তাহলে মুনি শব্দ হচ্ছে আমাদের ঘি সংজ্ঞক শব্দ। এবার ঘি সংজ্ঞক শব্দের বিভিন্ন কার্য হয়। এই পরবর্তী সূত্র থেকে আমরা দেখব যে ঘি সংজ্ঞক শব্দের কি কি কার্য হয়। তাহলে এই ঘি সংজ্ঞক শব্দের কি কি কার্য হয় তার সূত্র হচ্ছে নাঙো নাস্ত্রিয়াম, আঙো নাস্ত্রিয়াম। তার মানে স্ত্রীলিঙ্গ ছাড়া অন্য লিঙ্গে, অর্থাৎ পুংলিঙ্গে ও ক্লীবলিঙ্গে ঘি সংজ্ঞক শব্দের পর কি হবে? আং থাকলে তার স্থানে না আদেশ হবে। এই আং কিন্তু তৃতীয়ার যে একবচন টা বিভক্তি তাকেই আং বলা হয়। প্রাচীন আচার্যগণ তাকে আং বলতেন, সেই জন্য আচার্য পাণিনিও টায়ের পরিবর্তে এই সূত্রে আং প্রয়োগ করেছেন। তাহলে আমাদের বুঝতে হবে এখানে আং হচ্ছে টা, তার মানে ঘি সংজ্ঞক শব্দের যে টা বিভক্তি তার স্থানে না হবে, কেমন? আচ্ছা, তারপর দেখো, তাহলে তার যদি না হয় এটা সবচেয়ে সোজা। তাহলে আমরা দেখি যে মুনি শব্দের তৃতীয়ার এক বচনে টা বিভক্তি, তাই তো? তাহলে মুনি টা, তাহলে অর্থগত ধাতুর অপরাত্যয় প্রাতিপদিকম ইত্যাদি সূত্র দ্বারা মুনি শব্দ তৃতীয়ার এক বচনে কি হবে? টা বিভক্তি। টা বিভক্তি হলো, এবার পরের স্টেজে আমাদের পদটা সিদ্ধ হয়ে যাচ্ছে যে আঙো নাস্ত্রিয়াম, এই সূত্র দ্বারা টা স্থানে না আদেশ হয়ে মুনি না, এই রূপটি সিদ্ধ হলো, কেমন? তাহলে এটা আলোচনা তেমন বেশি কিছু নেই। এরকম ভাবে হরি না, আরো রবি না, কবি না, যত আছে ইকারান্ত ঘি সংজ্ঞক শব্দ সব এরকমই রূপ হবে। এবার ঘি সংজ্ঞক শব্দের আরেকটি কার্য হয়, সেটা হচ্ছে চতুর্থীতে এক বচনে বলছে ঘের নীতি। এটা শুধু চতুর্থী না, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। কেন আমি বলছি পরে। ঘের নীতি, ঘে মানে ঘি সংজ্ঞক শব্দের, তাই তো? তাহলে ঘি সংজ্ঞস্য নীতি সুপি গুণঃ, তার মানে যে ঙে, ঙসি, ঙস এবং নি, তবে চতুর্থীর এক বচন ঙে, পঞ্চমের এক বচন ঙসি, ষষ্ঠীর এক বচন ঙস এবং সপ্তমের এক বচন নি, এই চারটির যেহেতু ইত হয়, যার ফলে এগুলোকে বলছে নিত। নীতি মানে হচ্ছে নিত পরে থাকলে, তার মানে এই চারটি বিভক্তি যদি পরে থাকে, এই চারটি সুখ যদি পরে থাকে, তাহলে ঘি সংজ্ঞক অঙ্গের গুণ হয়। ঘি সংজ্ঞক অঙ্গ আমাদের এখানে মুনি, তাই তো? এবার মুনি শব্দের যে অঙ্গ, তার মানে হস্য সারান্ত মুনি, সেটার যে অঙ্গ, তার অন্ত যে স্বর, সেটা হচ্ছে ইকার। তাহলে ইকারের গুণ হয়ে কি হবে? একার আদেশ হবে। আমরা অদেঙ্গুণ সূত্র করেছি, তাহলে এবার আমরা দেখি রূপ সিদ্ধিটা। তাহলে এইটা মনে থাকবে তো।
ঘের নীতি মানে হচ্ছে নিত, সুখ পরে থাকলে ঘি সংজ্ঞক শব্দের অন্তঃস্বরের গুণ হয়। তাহলে এখানে আমাদের মুনি শব্দটা ঘি সংজ্ঞক শব্দ। তাহলে এখানে এই 4টি বিভক্তি যদি পরে থাকে তবে মুনির ইকারের স্থানে একার গুণ হবে। কেমন? তাহলে এবার আমরা চতুর্থীর একবচনে রূপ হচ্ছে মুনয়ে। তার রূপসিদ্ধিটা একটু দেখি। তাহলে মুনি ঙে, এখানে আগের মতোই ওই অর্থবোধক ধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম সূত্র দ্বারা তার প্রাতিপদিক সংজ্ঞা করতে হবে। তারপরে ক্রমান্বয়ে প্রাতিপদিকা সৌজস মৌর প্রত্যয় পরশ্চ, এইগুলো সূত্র তোমাদের ব্যবহার করতে হবে। তারপরে শেষে কি বলতে হবে যে এটা চতুর্থী একবচনে ঙে বিভক্তি, চতুর্থীর একবচনে ঙে বিভক্তি। আচ্ছা, পরের ধাপ কি হবে? মুনি আর এ কেন? ঙে মানে উময় একার, এবার উময় হাসন্ত ইট হয়ে যাবে লসক্কতদ্ধিতে এই সূত্র দ্বারা। লসক্কতদ্ধিতে এই সূত্র দ্বারা উময় ইট হলো এবং তস্য লোপহ সূত্র দ্বারা তার লোপ হয়ে গেল, থাকলো এ। এরপরে যেহেতু উময়িত হয়ে গেল, যার ফলে এই ঙেটা হচ্ছে নিত সুখ, নিত সুখ। তার মানে ঘের নীতি, ঘের নীতি এই সূত্র দ্বারা কি হলো? এই নিত সুখ নিয়ে পরে থাকার ফলে মুনি শব্দের যে অন্ত ইকার তার স্থানে একার গুণাদেশ হয়ে গেল মুনে। তাহলে মুনে এ, একারটা হচ্ছে অচ। কেমন? তা আগেও একার আছে, তাহলে এ চয় বায়াবহ এই সূত্রটি এখানে প্রবৃত্ত হবে। তাই এ চয় বায়াবহ এই সূত্রটি প্রবৃত্ত হয়ে কি করলো? যে অচ বা স্বরবর্ণ পরে থাকার ফলে ওই আগের যে একার তার স্থানে অয় আদেশ হবে, হলো মুনয়, তারপরে হলো এ। এবার যেহেতু দুটোকে যোগ করে নিতে হবে, অজ্জিনং পরেণ সংযোজ্যম, তাহলে এই ন্যায় অনুসারে উভয় অংশের সংযোগে হলো মুনয়ে। এইভাবে মুনয়ে পদটা সিদ্ধ হলো। একই রকম ভাবে কবয়ে, হরয়ে, যত আছে কপয়ে, যত ইকারান্ত ঘি সংজ্ঞক শব্দ আছে সখী বাদ দিয়ে সব এরকমই রূপ হবে। কেমন? আচ্ছা, এরপরে ধরো আরেকটা আছে, যেরকম তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী যে দ্বিবচন, সেখানে কিন্তু কোনো সমস্যা নেই, কোনো রকম অন্য কার্য হয় না। মুনিভ্যাম, মাঝখানে অন্যরকম কার্য হয় না, যার ফলে মুনিভ্যাম মুনিভ্যাম মুনিভ্যাম, এখানে কোন রকম কার্য নেই, কাজে এটা আর বলার দরকার নেই। এরপরে চতুর্থী পঞ্চমীর যে বহুবচন, চতুর্থী পঞ্চমী বহুবচনে ধ্বস বিভক্তি, এই ধ্বস বিভক্তিতেও খুব একটা কঠিন কিছু নেই। তাহলে মুনিভ্য, তাহলে চতুর্থী পঞ্চমী বহুবচনের রূপ হচ্ছে মুনিভ্য। তাহলে মুনিভ্যাস, একই রকম ভাবে অর্থবোধক ধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম ইত্যাদি সূত্র দ্বারা মুনি শব্দের উত্তর চতুর্থী পঞ্চমী বহুবচনে ভ্যাস বিভক্তি। তাহলে দন্তস্বয় হসন্তটা ইত হবে না, যেহেতু ন বিভক্ত তুস্মাহা সূত্র দ্বারা নিষেধ করা হয়েছে। তখন কি হবে? এই দন্তস্ব স্থানে রু আদেশ হবে, সজুষ রু, এই সূত্র দ্বারা এই স্বস্থানে রু আদেশ হলো। রুয়ের ইকার ইত লোপ হলো, থাকলো রয় হসন্ত, রয়ের অবসান সংজ্ঞা এবং খরবস্থানে বিসর্জনীয় এই সূত্র দ্বারা বিসর্গ আদেশে মুনিভ্য এই রূপটি সিদ্ধ হলো। এখানে অন্য কোনো কার্য নেই। আচ্ছা, এরপরে আমাদের আসছে আরেকটা সূত্র, ঙসি ঙসশ্চ। ঙসি ঙসশ্চ তার মানে কি? বলছে এঙহ ঙসি ঙসহ এটি পূর্বরূপম একাদেশঃ। তার মানে একার বা ওকারের পর ঙসি এবং ঙস এর অকার থাকলে পূর্ব একার বা ওকার এবং পরবর্তী অকার মিলে পূর্বরূপ একাদেশ হয়। খেয়াল করো, ঙসি এবং ঙস ষষ্ঠী পঞ্চমী, ঙসি হচ্ছে পঞ্চমের একবচনের রূপ, বিভক্তির রূপ, আর ঙস হচ্ছে ষষ্ঠী একবচনের রূপ, বিভক্তি। তাহলে এবার ধরো এখানে হচ্ছে
ngসি ngসশ্চ এঙ এঙ মানে এং প্রত্যাহারে বর্ণ এ ও, একার বা ওকারের পর ngসি এবং ngসের অকার থাকলে ngসির ইকার উচ্চারণের জন্য, কেমন। তারপরে উময় হসন্ত ইথ লসক্কত দিতে সূত্র দ্বারা থাকে অস। আবার ngস যে তার উময় হসন্ত ইথ হয় লসক্কত দিতে সূত্র দ্বারা থাকে অস, কাজে অকারটা পরে আছে দুটোতে। তাহলে এবার পূর্ববর্তী যে একার এবং পরবর্তী যে অকার, এ দুটো মিলে হবে পূর্বরূপ একাদেশ, হয়ে যাবে মনে, কেমন। আচ্ছা, এবার ধরো আমরা এবার উপসিদ্ধিটা দেখি। পঞ্চমী ষষ্ঠীর এক বচন হচ্ছে মনে হে, ময়ভাষ্য দন্তন একার বিসর্গ। পার্থক্য মানে ngসি আর ngসে মাত্র, ngসির ইকার উচ্চারণের জন্য, আর অন্য সমস্ত প্রক্রিয়া একই রকম হবে, এটা একটু খেয়াল রাখবে। তাহলে মুনি, তাহলে আমরা পঞ্চমী এক বচনের রূপ সিদ্ধি করছি মুনি ngসি। তাহলে এখানে আগের মতোই তোমরা বলবে অর্থগত ধাতুর অপরাত্যয় প্রাতিপদিকম, এই সূত্র দ্বারা প্রাতিপদিক সংজ্ঞা। তারপর প্রাতিপদিকা ইত্যাদি সূত্র দ্বারা মুনি শব্দের পঞ্চমী এক বচনে ngসি বিভক্তি। তারপরে ngসির নেক্সট স্টেপ হবে ngসির ইকার উচ্চারণের জন্য উময় হসন্ত লসক্কত দিতি সূত্র দ্বারা ইট এবং তস্য লোপ সূত্র দ্বারা তার লোপ থাকলো অস। এবার এই যে ঘের নীতি আমরা আগে পড়েছি যে নিত সুখ যদি পরে থাকে তাহলে ঘি সংজ্ঞক অঙ্গে অন্ত ইকারের গুণ হয়। তাহলে মনি শব্দের যে অন্ত ইকার তার জায়গায় একার গুণ হয়ে গেল মুনে, তারপরে অস। এই পর্যন্ত আমরা আমাদের আগের সূত্র দ্বারা হয়ে গেল। এরপরে এখন যে সূত্রটা বললাম ngসি ngসশ্চ, এই সূত্র দ্বারা কি হলো, এই সূত্র দ্বারা একারের পরে ওই যে অস থাকলো, মানে ngসির যে অস থাকলো তার সঙ্গে মিলে পূর্বরূপ একাদেশ হয়ে যাবে মনেস। একার আর অকার মিলে হয়ে যাবে একার, তাহলে মনে তার সঙ্গে দন্ত হসন্ত হয়ে গেল মনেস। এবার এই যে মনেস এখানে দেখো, তাহলে ngসি ngসশ্চ এই সূত্র দ্বারা পূর্বরূপ একাদেশ হয়ে গেল। এবার এই যে দন্তস্ব স্থানে যেহেতু পদান্ত দন্তস্ব সজু সরু সূত্র দ্বারা এই স্থানে রু আদেশ হবে, রুয়ের উকারিত হবে, থাকবে র, রবসান সংজ্ঞা হবে এবং খরব স্থানের বিসর্জনীয় এই সূত্র দ্বারা ওই র স্থানে বিসর্গ আদেশে মনে এই রূপটি সিদ্ধ হবে। এরকম ভাবে কবে হে, পরে হে ইত্যাদি সমস্ত শব্দের রূপ সিদ্ধ হবে। এবারে ষষ্ঠী এক বচন একই রকম ভাবে হবে মনে হে, এখানে মনি ngস, কেমন আগের মতোই বলবে অর্থগত ধাতুর অপরাত্যয় প্রাতিপদিকম ইত্যাদি সূত্র দ্বারা মুনি শব্দের ষষ্ঠী এক বচনে ngস বিভক্তি বা ngস প্রত্যয়। তারপরে মুনি অস থাকবে, হ্যাঁ, উময় হসন্ত লসক্কত দিতে সূত্র দ্বারা ইট হবে, তস্য লোপ সূত্র দ্বারা তার লোপ হবে, দন্তস্ব হসন্ত ইট হবে না, ন বিভক্ত তুস্মাহা এই সূত্র দ্বারা তার নিষেধ হয়ে যাবে। এরপরে পরের সূত্র আমাদের ঘের নীতি, তার মানে কি যে ঘি সংজ্ঞক শব্দের পরে যদি নিত সুখ থাকে তাহলে কি হবে, যে মুনি মানে অন্ত ইকারের মানে অঙ্গ সংজ্ঞক যে শব্দ তার অন্ত স্বরের গুণ আদেশ হয়, ইকার থাকলে একার হয়ে যায়, ফলে মুনি শব্দের অন্ত ইকার হলো, অন্ত ইকার স্থানে একার আদেশে হয়ে যাবে মনে, তারপর থাকলো অস। তাহলে ঘের নীতি সূত্র দ্বারা এটা মনে হলো। তারপর এখন যে সূত্রটা পড়লাম ngসি ngসশ্চ, এই সূত্র দ্বারা যে ngসের যে অস সেটা পরে আছে, যার ফলে আগের যে গুণ সংজ্ঞক একার তার সঙ্গে ওই পরবর্তী অকার যোগ হয়ে পূর্বরূপ একাদেশে হয়ে গেল মনেস। আগের মতোই তোমরা দন্ত স্থানে রু উকারিয়ে তোলো, তবে র স্থানে বিসর্গ আদেশে মনে হে এই পদটি সিদ্ধ হয়। এরপরে আমাদের ষষ্ঠী বহুবচনের রূপ। ষষ্ঠী বহুবচন হচ্ছে মুনি নাম। আমরা যেরকম রামানাম নরানাম এগুলো পড়েছি, এরকম মুনি নাম, ময়ভাষ্য দন্তনয় দীর্ঘই দন্তনে আকার ময়ভাষ্যন্ত মুনি নাম। তাহলে মুনি শব্দস্য ষষ্ঠী বহুবচনস্য রূপম, হ্যাঁ, ষষ্ঠী বহুবচনের যে বিভক্তি সেটা হচ্ছে আম, কেমন। তাহলে মুনি আম, মুনি আম
অর্থগত ধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম ইত্যনেন সূত্রেণ মুনিশব্দস্য প্রাতিপদিক সংজ্ঞা ততঃ জ্ঞা প্রাতিপদিকা, এইভাবে বলবে। তাহলে ইত্যেতই সূত্রই ষষ্ঠী বহুবচনে আম বিভক্তি। কেমন? আচ্ছা, এই যে আম পরে থাকলে কি হয় তোমরা জানো যে হ্রস্ব নদ্যাপনুট একটা সূত্র আছে, যেটা আমরা রামানাম এখানে পড়েছি। তাহলে এই সূত্র দ্বারা কি হলো যে হ্রস্বান্ত অঙ্গ যে মুনি, সেই হ্রস্বান্ত অঙ্গ মুনির পরে যে আম আছে তার নুট আগম হবে। দেখো, তাহলে হ্রস্ব নদ্যাপ নুট, তাহলে হ্রস্ব স্বরান্ত যে মুনি তারপরে আম আছে, ফলে এখানে নুট আগম হবে। নুট আগম কোথায় হবে? আমের আগে না পরে? তখন বলছে যে নুটের উকার উচ্চারণের জন্য, আর টয় হসন্ত হচ্ছে হলন্তর সূত্র দ্বারা ইট এবং তস্য লোপ সূত্র দ্বারা লোপ হবে। কাজেই নুটের টয়, ফলে এটাকে বলা হয় টিথ। এবার টিথ যদি হয় তাহলে কোথায় বসে তার একটা পরিভাষা আছে, সেটা হচ্ছে আদ্যন্ত টকিত। তাহলে আদ্যন্ত টকিত তার মানে আদি আর অন্ত ট আর ক, তার মানে যে বিভক্তি বা প্রত্যয়ে টইত হয় সেটা যার জন্য হয় তার আগে বসবে এবং কইত হলে পরে বসবে। এখানে যেহেতু আমের নুটাগম হয়, ফলে এটা হচ্ছে টিপ এবং আদ্যন্ত টকিত পরিভাষা দ্বারা আমের আদি অবয়ব হবে, তার মানে আমের আগে বসবে হলো। তাহলে মুনি নুট আম হলো। তারপরে দেখো, যেটা আগে বললাম যে নুটের উকার উচ্চারণের জন্য তারপরে টয় হসন্ত হলন্তর সূত্র দ্বারা ইত হয় এবং তস্য লোপ সূত্র দ্বারা তার লোপ হয়, থাকলো দন্তনে হসন্ত। এবার এই যে দন্তনে হসন্ত, সেটা যেহেতু আমের সঙ্গে আছে, যার ফলে এই দুটো তোমরা একসঙ্গে যোগ করে দাও, হয়ে গেল নাম। তাহলে অধ্যিনং পরেণ সংযোজ্যম ইতি ন্যায়ানুসারেণ পরস্পর সংযোগ, এরকম বলবে। তারপর দেখো, এই যে নাম যখন পরে থাকবে, নাম পরে থাকলে কি হয় যে আগের যে অঙ্গ সংজ্ঞক মুনি শব্দ, সেটা যদি হ্রস্বান্ত অঙ্গ হয় তার দীর্ঘ হয়। তা দেখো, তাহলে নাম পরে আছে, ফলে নামি, নামি মানে নুটযুক্ত আম পরে থাকলে অজন্ত অঙ্গের কি হয়? দীর্ঘ আদেশ হয়। অজন্ত অঙ্গ হচ্ছে মুনি শব্দ, ইকার আছে, তার দীর্ঘ আদেশ হয়ে গেল দীর্ঘ ইকার, হয়ে গেল মুনিনা। ময়হর্ষ দন্তনে দীর্ঘই, দন্তন আকার ময়হর্ষ মুনিনাম। এখানে সত্যবিধানের নত্ব সত্যবিধানের কোনো ব্যাপার নেই, কেমন? কারণ তার কোনো এখানে প্রয়োজনই নেই, যেহেতু কোনো শর্ত নেই। এইভাবে হলো মুনিনাম, তাই এটা তোমরা দেখতে পারলে। এরপরে আরেকটা সূত্র আছে অচ্চ ঘেহে। তা দেখো, যে নিথ যেটা আমরা দেখেছিলাম, কেমন ঘের নিতে আর মসিং অষষ্ঠ, তাহলে সেখানে আমরা দেখলাম চতুর্থীর এক বচন, পঞ্চমের এক বচন, ষষ্ঠী এক বচন, এটা আমরা আমাদের হয়ে গেল। পঞ্চমী চতুর্থী পঞ্চমের বহু বচন হয়ে গেছে। তারপরে আম বিভক্তিতে যে মুনি নাম হলো, সেটাও আমাদের হয়ে গেল। বাদবাকি যে রূপগুলো থাকলো ষষ্ঠী সপ্তমী দ্বিবচন, সপ্তমীর এক বচন এবং বহু বচন, এটা সোজা আছে। আচ্ছা, নেক্সট সূত্র হচ্ছে আমাদের অচ্চ ঘেহে। অচ্চ ঘেহে তার মানে বলছি ইদুভ্যাম উত্তরস্য মেহ ওত ঘেহে অচ্চ, তার মানে দেখো হ্রস্ব ইকার এবং হ্রস্ব উকারের পর ইত তপরস্তৎকালস্য সূত্র দ্বারা এটা শুধু হ্রস্বকে বোঝাবে, আর উত এটাও তপরস্তৎকালস্য সূত্র দ্বারা শুধুমাত্র হ্রস্ব উকারকে বোঝাবে, দীর্ঘই বা দীর্ঘকে বোঝাবে না। তাহলে হ্রস্ব ইকার এবং হ্রস্ব উকারের পর নিয়ের স্থানে ও আদেশ হবে এবং ঘি সংজ্ঞকের অন্তে অকার আদেশ হবে। খেয়াল করো, দুটো পরিবর্তন হচ্ছে। ঘি সংজ্ঞকের যে অন্ত যে বর্ণই থাক না কেন,
যে স্বরই থাক না কেন তার স্থানে অ হবে, হ্রস্বই বা হ্রস্ব যেটাই থাকুক না কেন তার স্থানে অ হবে। আর ওই যে নি তার স্থানে হবে ও। এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে নি স্থানে ও হচ্ছে, তার মানে এটা কিন্তু সপ্তমীর একবচন নি। তাহলে সপ্তমীর একবচনে ঘি সংযোগ শব্দের নি স্থানে, ঘি সংযোগ শব্দের পরে নি স্থানে মানে ও আদেশ হবে, আর ঘি সংযোগের অন্তে যে স্বরই থাক না কেন তার স্থানে অকার আদেশ হবে। তাহলে এখানে ছিল মুনি শব্দ। এবার মুনি শব্দের স্থানে ইকারের স্থানে হয়ে যাবে মুন, তারপরে নিয়ের স্থানে হয়ে যাবে ও। যেমন তাহলে এবার আমরা মুনি শব্দের সপ্তমীর একবচন রূপসিদ্ধিটা দেখি। তাই মুনি শব্দের সপ্তমীর একবচন রূপ হচ্ছে মুনৌ। তাহলে মুনি শব্দ সপ্তমী একবচনস্য রূপম মুনৌ ইতি। মুনি নি, হ্যাঁ মুনি নি, এখানেও ওই অর্থগত ধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম ইত্যাদি সূত্র দ্বারা কি হবে, সপ্তমী একবচনে মুনি শব্দের উত্তর নি প্রত্যয় বা নি বিভক্তি। তারপরে আমাদের এখনকার সূত্রটা কাজে লাগবে, অচ্চ ঘেহে। তাহলে এই সূত্র দ্বারা ইত্তনেন সূত্রেণ নি স্থানে ঔকারঃ তথা মুনি শব্দস্য অন্তস্য ইকার স্থানে অকারাদেশঃ। তাহলে মুনি শব্দের ইকার স্থানে অ হয়ে গেল মুন, আর নিয়ের স্থানে ঔকার হয়ে গেল ও। কেমন? এবার দেখো পরে ঔকার আছে, আগে ও আছে। তাহলে এখানে আমাদের বৃদ্ধির এচি এই সূত্রটা প্রবৃত্ত হবে। বৃদ্ধির এচি তার মানে বৃদ্ধি এচি এচ প্রত্যাহারে বর্ণ যদি পরে থাকে, ও এ ও ওই ও, তাহলে ওটা হচ্ছে এচ প্রত্যাহারে বর্ণ, এটা পরে থাকার ফলে পূর্ববর্ণ আর পরবর্ণ মিলে কি হলো, বৃদ্ধি ঔকার আদেশ হয়ে গেল মুনৌ। এইভাবে মুনৌ, তারপরে কবৌ, রবৌ, হরৌ এই সমস্ত শব্দ সিদ্ধ হয়। তাহলে এখানে কোনো অসুবিধা নেই। এরপরে সপ্তমী বহুবচন মুনীষু, এটাও কোনো অসুবিধা নেই। মুনীষু এখানে অন্যরকম কার্য হয় না, শুধু দন্ত স্থানে মূর্ধন্য স হবে। তাহলে সপ্তমীর বহুবচন রূপ হচ্ছে সু। কেমন? তাহলে মুনি শব্দস্য সপ্তমী বহুবচনস্য রূপম কি হবে, মুনীষু। তাহলে মুনি সু অর্থগত ধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম ইত্যাদি সূত্র দ্বারা কি হবে, মুনি শব্দের উত্তর সপ্তমী বহুবচনে সুবিভক্তি। তারপরে সুপের পয় হসন্ত ইত হবে হলন্তম সূত্র দ্বারা, এবং তস্য লোপ সূত্র দ্বারা তার লোপ হবে, ফলে থাকবে সু। তাহলে হলন্তম ইত্যনেন সূত্রেণ সুপহ অন্তস্য হলহ পকার ইত তথা তস্য লোভ ইত্যনেন সূত্রেণ তস্য লোপহ, থাকলো মুনীষু। এবার এই যে দন্তস্য, এটা যেহেতু আদেশের অবয়ব, তাই তো, তাহলে আদেশ প্রত্যয় ইত্যনেন সূত্রেণ ইন প্রত্যাহারস্য একারান্তাৎ প্রত্যয়স্য সু ইত্যস্য সকারস্থানে সকারাদেশে মুনীষু ইতি রূপং সিদ্ধম। তাহলে ইন প্রত্যাহারের বর্ণ এখানে, তাহলে আদেশ প্রত্যয় এই সূত্র দ্বারা ইন প্রত্যাহারের বর্ণ এখানে ইকারের পর যে সু আছে সেটা প্রত্যয়ের অবয়ব হওয়ার ফলে এই দন্তস্য স্থানে মূর্ধন্য আদেশে মুনীষু এই রূপটি সিদ্ধ হয়। এইভাবে হরিষু কবিষু যত আছে একই রকম ভাবে হবে। আচ্ছা, এবার দেখো আমাদের তাহলে মুনি শব্দের এখানে এই দুটো রূপ হলো। এরপরে আমাদের আরো দুটো রূপ আছে, যেটা হচ্ছে মুনি শব্দের যে ষষ্ঠী সপ্তমী দ্বিবচন, মুনি শব্দের ষষ্ঠী সপ্তমী দ্বিবচন এইটা আছে আমাদের। কেমন? তাহলে এবার আমরা দেখি, তাহলে একই রকম ভাবে তাহলে মুনি শব্দের ষষ্ঠী সপ্তমীর দ্বিবচনের রূপ হচ্ছে ওস, তাই তো, বিভক্তিটা হচ্ছে ওস। ফলে তোমাদের কি করতে হবে, যে মুনি শব্দের ষষ্ঠী সপ্তমীর দ্বিবচনে কি হবে, ওস বিভক্তি। তাহলে মুনি ওস। একই রকম ভাবে আগের মতোই অর্থগত ধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম
যে এইভাবে করবে, হ্যাঁ, অর্থ ধাতুর অপরত্ব প্রাতিপদিকম। তাহলে এই সূত্র দ্বারা কি হবে, মুনি শব্দের প্রাতিপদিক সংজ্ঞা, তারপরে ওই সুপ কি হবে, জ্ঞাপ প্রাতিপদিকা, তারপরে সুপ বিভক্তিশ্চ ইত্যাদি সূত্র দ্বারা যে তোমার মুনি শব্দ ষষ্ঠী সপ্তমী দ্বিবচনে ওস বিভক্তি, ও দন্তস্বর হসন্ত, ওস বিভক্তি। আচ্ছা, এরপরে স্টেজ আমাদের কি আসবে, যে ওস বিভক্তি যখন হবে তখন দেখো এখানে তাহলে মুনি আর ওস, এখানে অন্য কোনো রকম কিন্তু কার্য নেই। কেমন? তাহলে আমাদের সূত্র আসবে ইক জনচি, এই সূত্র তখন আসবে। তার মানে অচ পরে থাকলে, অচ বা স্বরবর্ণ পরে থাকলে ইকের স্থানে জন আদেশ হয়। ইক, ই, উ, রি, লি, আজনে জ, ব, র, ল। তাহলে এখানে মুনি শব্দের যে অন্ত ইকার, কেমন, তাহলে ইকারের স্থানে জন জকার আদেশ হবে, কারণ ইকারের সঙ্গে অন্তঃস্থদের মিল বেশি, ইচু যশানাং তালু, কেমন, তাহলে ইকারের স্থানে অন্তঃস্থজ আদেশ হলো। তাহলে অন্তঃস্থ আদেশ হয়ে কি হবে, তাহলে ময় হস্য দন্তন্বয় হসন্ত, অন্তঃস্থজয় হসন্ত, তারপরে ওস। হ্যাঁ, এবার দুটোকে যোগ করে দাও, মুন্নস, ময়ধস্য দন্তনয় জফলা ওকার, দন্ত হসন্ত, মুন্নস হলো। এবার তাহলে এখানে মুন্নস যখন হবে তোমরা যোগ করে দিচ্ছ অধ্যয়ন করার সংযোজন এই সূত্র দ্বারা। আচ্ছা, ওসের আরেকটা ব্যাপার, দন্তসে হসন্ত ইথ হওয়ার প্রসঙ্গ ছিল কিন্তু হবে না, এখানে নবিভক্ত তুষ্মাহা সূত্র দ্বারা তা নিষেধ করা হয়েছে, ফলে ওসই থাকবে। তাহলে ইকজনচি সূত্র দ্বারা কি হলো, ওস এই স্বরবর্ণ পরে থাকার ফলে আগের যে ইকার তার স্থানে জন জকার আদেশে হয়ে গেল মুন্নস। এবার এই দন্তস্ব যেহেতু পদান্ত সকার, এর স্থানে সরু সূত্র দ্বারা রু আদেশ হবে, উকারিত লোক হবে, থাকবে রয় হসন্ত, এই রয়ের অবসান সংজ্ঞা হবে বিরাম অবসান সূত্র দ্বারা, তারপরে খরবস্থান বিসর্জনীয় এই সূত্র দ্বারা তার বিসর্গ আদেশ হয়ে যাবে মুন্ন। তাহলে এইভাবে আমরা সমস্ত রূপসিদ্ধি দেখলাম মুনি শব্দের সূত্র সহ। কাজেই তোমাদের এখানে যেটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে, যে মুনি সংজ্ঞক বা ঘি সংজ্ঞক শব্দের রূপসিদ্ধির ক্ষেত্রে যে বিষয়গুলো আছে সেইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কেমন? তাহলে এই পর্যন্তই থাক। হ্যাঁ, ভালো করে সবাই দেখো, আগের ভিডিওগুলো দেখো, সবাই ভালো থেকো।